তোমরা বোঝো না কেন? হান্নানের যতদিন লাগবে ততদিন আমাদের লাভ। আমরা শিবিরা আমরা তো লাভ করছি, যতদিন লাগবে রাখুক না, আরো রাখুক, আরো রাখুক, আমাদের ধরে নিয়ে যাক, আরো রাখুক। আজকে তো আসছি ওই জন্যে, হান্নানের যদি মুক্তি চাই, এখন যদি মুক্তি দিয়ে দেয় তাহলে তো সেটা যে অন্যান্য চাতুরি করছে ওই চাতুরি হবে, চালাকি না চাতুরি। আমরা চাতুরি হতে দেব না। যতদিন জেলে থাকবে ততদিন সে পরিশুদ্ধ হবে। আপনারা বলেন জয় জয়। বললেন যে আমি বললাম যে আপনারা তো এখানকার অধ্যাপক, আপনারা কি ছাত্র গুলি চালিয়েছেন, আলো চালাবেন, চালান। লাখো আবু সাইদ বুক পেতে দাঁড়াবে, লাখো মুগ্ধ মুখ পেতে দাঁড়াবে, লাখো মুগ্ধ বুক পেতে দাঁড়াবে, লাখো ফারহান ফায়াজ বুক পেতে দাঁড়াবে। কজনকে মারবেন? কটা বুলেট আছে আপনার? বলেছিলেন 5 বছর, গুলি ছুড়লে নাকি আপনাদের বুলেট শেষ হবে না। সাহস থাকে তো ছুড়ুন। আমি যদি প্রশ্ন ছুড়ে দিই, আন্দোলন কি আমাদের, মানে শুধু আমাদের? আপনাদের আন্দোলন না? আপনারা তো গণকর্মী, আপনারা তো এই দেশের গণকর্মী, রাইট? এই আন্দোলন কি শুধু আমাদের? যদি আমি রিভার্স করি, আপনারা এখন আমার এখানে দাঁড়ান, আমি আপনাদের ক্যামেরা বুম নিয়ে দাঁড়াই, আপনার কি নিরাপত্তা আছে কয়দিন পরে? আজকে কালকে বলেন? আমাদের আন্দোলন বলে জিনিসটাকে আলাদা করার কিছুই নাই এখন। আর এখন শুধু একটা গোষ্ঠী ছাড়া, তুমি বলো নাহলে আমি বলি, এখন যে কোনো একটা গোষ্ঠী ছাড়া সমগ্র জাতির একটা, আপনি জিজ্ঞেস করেন ইন্ডিভিজুয়ালি, যদি সম্ভব হয় জিজ্ঞেস করেন, কেউ চায় না এই গভর্নমেন্ট কেয়ার, কেউ চায় না। আপনি আপনার বাচ্চাকে রেখে বাইরে যাবেন, সেই নিরাপদ নয়। আপনি এই ঢাকা শহরে খেলার মাঠ নেই, বাচ্চারা ছাদে যেতে পারতেছে না। কেন পারতেছে না? হেলিকপ্টার দিয়ে গুলি করা হয়েছে। মিথ্যাইটা কয়টা সত্যকে আপনারা আড়াল করবেন? আপনারা চেয়ারে বসে বসে বলতেছেন ওরা ড্রাগস, ওদেরকে ড্রাগস দেওয়া হয়েছিল, এই জন্য ওদের কোনো সেন্স ছিল না। তো ড্রাগস নিলে আপনি মেরে ফেলতে পারেন? কোন রাষ্ট্রের আইনে আছে একজন ড্রাগ অ্যাডিক্টকে গুলি করে মারা যায়? আমি ড্রাগস নিয়েছি, এটা দায়বদ্ধতা আমার ফ্যামিলির, আমার প্যারেন্টসের। আমি ড্রাগস নিয়ে যদি সমাজে কোনো ক্ষতি না করি, আপনি তো আমাকে মারতে পারেন না। পারেন? বাংলাদেশে তো অনেকেই গোপনে গোপনে ড্রাগস নেয়, ধরে ধরে মেরে ফেলেন। এগুলো স্থূল কথা বলা বন্ধ করেন। আপনাদের নির্লজ্জ লাগা, আপনারা নির্লজ্জ। আপনাদেরকে আসলে কোন কথা বললে আপনাদের লজ্জা হবে আমি জানি না। পুরো জাতি আপনাদেরকে এত কথা বলতেছে, ফেসবুক বন্ধ করেছেন, ইন্টারনেট বন্ধ করেছেন, কতদিন বন্ধ থাকবেন? বহির্বিশ্বের চাপের জন্য এখন ফেসবুক অন করতে বাধ্য হয়েছেন, এটাও আমরা জানি। তারপর ইতিহাস থেকে যায়, ইতিহাস থেকে যায়। এই যে অগাস্টের 1 তারিখ, ইতিহাসটা মনে করেন। হ্যাঁ, ইতিহাস কিন্তু রিপিট হয়, কর্মের কারণে ইতিহাস রিপিট হয়। এরকম রিপিট যাতে না হয় সেই চিন্তাটা করেন। যা অর্জন করেছিলেন তার কিছুই এখন আর নাই। কেন নাই? আপনাদের কর্মের কারণেই নাই। এক একটা সন্তানকে আপনার রাস্তায় রক্তাক্ত করে মেরে ফেলেছেন। কয়টা মায়ের বুক খালি করেছেন বলেন? কী দোষ ছিল এই বাচ্চাগুলোর? কী দোষ ছিল সাইদের? মুগ্ধর কী দোষ ছিল? ও পানি খাওয়াচ্ছিল, কী দোষ ছিল ওর বলেন? আমি তো কতজনের নাম, আমার এইটুক ব্রেনে সম্ভব না এতজনের নাম মনে রাখা। এইটা শেষ কথায়। আর মায়া কান্না, আমরা যেই সেক্টরে কাজ করি, আমরা ক্যামেরার সামনে কাজ করি, কোনটা সত্যিকারের কান্না? আমরা মিথ্যাকে সত্যি বলেই অ্যাক্টিং করি, রাইট? আমরা বুঝি কোনটা অ্যাক্টিং, জনগণ এখন বুঝে। এই জেনারেশনকে অনেক গালিগালাজ করেছেন না? এরা কিছুই পারে না, এরা মাদকাসক্ত, এরা সারাদিন অনলাইনে থাকে, কি দেখিয়ে দিয়েছে। তো লজ্জা লাগা উচিত। আমার এখন দুঃখ লাগে, যদি আমি এই জেনারেশনে জন্মাতাম তাহলে আর অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি এই জেনারেশনের অনেক আগে জন্মিয়েছি। কিন্তু সেই দুঃখটাও আমার লাগে যে তাহলে আমি ওদের সাথে নিজেকে আত্মদাবাদ করতে পারতাম। 15 দিন ঘরে বসেছিলাম, বলবো কি বলবো না। মানসিক যন্ত্রণা, রাতে ঘুমাতে পারি না। আমি কেন আমার দেশে ঘুমাতে পারবো না? আমি কেন জানি না একটু পরে আমি এই বক্তব্য দিয়েছি, অনলাইনে যাবে, ফেসবুকে যাবে, টিভিতে যাবে, আমি আমার বাসায় পৌঁছাতে পারবো কি না? আমার যাওয়ার কথা ছিল ব্যাংকে। আমি যখন জানতে পারলাম সমগ্র শিল্পীরা আজকে এক হয়েছে, আমি চলে আসি, আমি আমার প্ল্যান ছুঁড়ে ফেলে দিয়ে আসি, আমি ব্যাংকের কাজ সানডেতে করবো। কেন আজকে এসছি? আর কতদিন চুপ থাকবো বলেন? আমি আজকে নাই হয়ে যেতে পারি। আমি হয়তো বাসা থেকে ঘুমাতে গেলাম, দেখবো হয়তো পুলিশ আসে, নিয়ে যাবে আমাকে। তারপর আপনারা কী করবেন? পরের দিন আপনারা দেবেন ওনাকে ধরে নিয়ে গেছে। এতটুকুনি আপনাদের দায়িত্ব, এর বেশি কিছু না। আপনারাও নামেন, আপনারা নিজেদের ক্যামেরা নিজেরা ঘুরান, বুমটা দিয়ে কথা বলেন। হ্যাঁ, বেতনের কথা বাদ দেন, চাকরির কথা বাদ দেন। দেশ না ঠিক থাকলে বেতন কোত্থেকে আসবে আপনাদের? ভালো থাকেন। চাওয়া কি? চাওয়া সমগ্র জনগণ যা চাচ্ছে তাই। এই রক্তাক্ত বন্ধ হোক, ধরপাকড় বন্ধ হোক, এবং নির্লজ্জভাবে এইরকমভাবে জাতির কাছে মিথ্যাচার বন্ধ হোক। ক্ষমতায় বসে থাকবেন না, কেউ বলবো না আমরা আপনি ক্ষমতা ছাড়েন। আপনার যদি মনে হয় যে ক্ষমতা ছেড়ে দেওয়ার সময় হয়েছে, ছেড়ে দিন। বাকি সম্মানটুক নিয়ে অন্তত বাঁচবেন। যদি আপনি ধরে আঁকড়ে বসে থাকেন, ওই সম্মানটুক থাকবে না। কার সন্তান, কার মানস কন্যা, হ্যান কন্যা, এগুলো কিচ্ছু থাকবে না।
অর্জন ধরে রাখতে হয়, লাঠি পেটা করে গুলি দিয়ে কিন্তু অর্জন ধরে রাখা যায় না। তো ধরে রাখতেছেন, রাখেন না, এই কথাগুলোও ইতিহাসে থাকবে। এখন আর বই পুস্তকের যুগ না, ছিঁড়ে ফেললে পোকা খেয়ে ফেললো, চার পোকা খেয়ে ফেললো, এখন ইন্টারনেটের যুগ এলো, সারা জীবন থেকে যাবে। রিমাইন্ডার যেমন আসে না প্রতি বছরে ফেসবুকে, এগুলোও আসবে। ইন্টারনেট ডিলিট করা যায় না, ইতিহাস বিকৃত করা যায় বই পুস্তকের, এই ডিজিটাল জিনিসটা কিন্তু বিকৃত করা যাবে না। কতদিন করেন? একজন নূর হোসেনকে হত্যা করার জন্য যদি এরশাদকে আমরা খুনি এরশাদ বলতে পারি, হাসিনাকে কেন আমরা খুনি স্বৈরাচার বলতে এত দ্বিধা? আমি এই খুনি স্বৈরাচার শেখ হাসিনার পতন চাই, পতন চাই, পতন চাই। আমার পক্ষ থেকে তো আলাদা কোনো কিছু বলার না, যে পুরো দেশের মানুষই একই কথা বলছে, এবং দেশের মানুষ যখন সবাই একসাথে কোনো ন্যায্য দাবি রাখে তখন সেটা একটু হলেও মাথায় আনা দরকার যে সেটা ফেলে দেওয়ার মতো না। তো আমরা আমাদের যে ভাইরা, যে বোনগুলো মারা যাচ্ছে, যে ভাইটা মারা গেল, দেখেন যদি আপনি সুস্থ স্বাভাবিক মানুষ হন, আমরা রাত্রেবেলা ঘুমাতে পারবেন না। আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে, কত পানি আসছে এখন, কারো পানি লাগবে। তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারবো না। এবং এটা দেশের একজন নাগরিক হিসাবে আমরা তো সারা জীবন মানুষের জন্যই কাজ করেছি। আমাদের এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা কার জন্য কাজ করি? কোনো ইন্ডিভিজুয়ালকে দেখানোর জন্য কাজ করি না, আমরা দেশের মানুষের জন্য কাজ করি। তো আজকে তাদের যে ছাত্ররা, যারা ইয়াংরা, যারা হচ্ছে আমাদের মেইন অডিয়েন্স, যাদের আমাদেরকে প্রয়োজন, আমরা যদি তাদের সাথে না দাঁড়াতে পারি তাহলে আসলে কেন কাজ করলাম? এর থেকে কাজ না করা ভালো, অন্য কোনো কিছু করা বেটার। আমার নিজের বাচ্চা আছে ভাই, আমি জানি যে আজ থেকে 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে ও একদিন এই ব্যাপারে জানবে এবং ও একদিন আমাকে কোয়েশ্চেন করবে যে মানে তুমি কি করছো। তখন আমি বুক উঁচু করে বলতে চাই যে না, আমি কিছু চেষ্টা করছি। সো ডেফিনেটলি আই এম উইথ দ্য স্টুডেন্টস। ইয়াস, হ্যাঁ। আপনি নিজেরটা বলেন, আপনার কোনো ক্লাসমেটের সাথে এমন হলে আপনি নিজে থাকতে পারতেন বাসায়? কখনো পারতেন না, এটা থাকা সম্ভব না। এবং এই বাচ্চাগুলো কোনো অনৈতিক দাবি রাখে নাই যে তাদেরকে এভাবে করে প্রাণ হারাইতে হবে। এক একজন বাবা মার আহাজারি, এটা যার যায় সে বুঝে ভাই। সো এটা আমি জানি না আসলে এখানে কতটুকু আসলে এখানে ঢেকে ঢেকে বলা পসিবল। আমি কোনো ঢেকে কোনো কথা বলতে চাচ্ছি না আসলে। আর এটা এর বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ শান্তি পাবে না, আমার বিশ্বাস। থ্যাংক ইউ। হত্যাকাণ্ডের বিচার করবেন না, কারণ তারা নিজেরাই হত্যাকারী। তো আপনি হত্যাকারীর কাছে কি করে হত্যাকার চাইবেন? যারা নিজেরা রাজাকার তারা অপরকে বলে রাজাকার। এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদতে হয়েছে, রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হয়েছে এবং রাষ্ট্রীয় বাহিনীর সহযোগীদের দ্বারা হয়েছে। দেশের সিভিল সার্ভিস থেকে শুরু করে সমস্ত সরকারি চাকরিতে সকলের বৈধভাবে প্রতিযোগিতা করার অধিকার থাকবে কি থাকবে না, সেই প্রশ্নটা অরাজনৈতিক প্রশ্ন নয়, এটা একটা রাজনৈতিক প্রশ্ন। কিন্তু রাজনৈতিক প্রশ্নের রাজনৈতিক সমাধানের দিকে না গিয়ে দেশের সরকার প্রথমে সেইটাকে এক পাশে ঠেলে দিতে চেয়েছে, উপেক্ষা করতে চেয়েছে, পরে যে দমন নীতি অবলম্বন করেছে নিজেদের পেটোয়া বাহিনী দিয়ে, সেটা থেকেই এই হত্যাকাণ্ডের শুরু। আমরা প্রথমেই পরিষ্কার করে বলতে চাই, এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদতে হয়েছে, রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হয়েছে এবং রাষ্ট্রীয় বাহিনীর সহযোগীদের দ্বারা হয়েছে, যাদেরকে আমরা বলতে পারি প্রাইভেট বাহিনী। এর বিশ্বাসযোগ্য তদন্তের জন্য অবশ্যই বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক তদন্ত দরকার। আমরা আমাদের নিহত, আহত, গুম হওয়া এবং নির্যাতিত জাতীয় জনগণের পক্ষ থেকে সেই দাবিকে অকুণ্ঠ সমর্থন জানাই। দ্বিতীয়ত, এখনো হত্যাকাণ্ডকে অস্বীকার করার জন্য একটা উদাহরণ দেই আপনাদের। গতকাল শোক দিবসের নামে একটা প্রজ্ঞাপন জারি করেছেন মন্ত্রিপরিষদ সচিব। সেখানে দেখবেন নিহত এবং আহতদের জন্য শোক পালনের জন্য কালো ব্যাজ পরিধান করতে বলেছেন। আমরা কিন্তু সেটা প্রত্যাখ্যান করেছি, আমরা লাল ব্যাজ পরেছি। এবং তারপরে তাদেরকে তারা শহীদ বলতে রাজি নন। তাহলে তারা যদি শহীদ না হন, শুধু নিহত হন, তাদের জন্য তাহলে প্রার্থনা করার দরকার কি? এটা হচ্ছে একটা নয়, এই ধরনের অজস্র সবিরোধ আপনারা পাবেন। সরকার এখন এই হত্যাকাণ্ডকে জায়েজ করবার জন্য যে অজুহাত ব্যবহার করছেন, যে তারা মেট্রো রেল স্টেশনে হামলা করেছে, সেতু ভবনে হামলা করেছে, অথবা বাংলাদেশ টেলিভিশন ভবনে হরণ করেছে। আমাদের জ্ঞানী বিশ্লেষকরা, যেমন ব্রিগেডিয়ার জেনারেল শাকাওয়াত হোসেন, তার পরিষ্কার করেছেন এইগুলিকে বলা হয় কি পয়েন্ট ইনস্টলেশনস, কেপিআই। এগুলি রক্ষার জন্য সরকার কোনো পূর্ব ব্যবস্থা গ্রহণ করেনি।
অথবা করলেও যথাযথ ব্যবস্থা গ্রহণ না করার ফলে এর দায় কে বহন করবে? তাদেরকেই বহন করতে হবে। আর যেখানে গুলি হয়েছে, ধরুন প্রথমেই আবু সাইদ যেখানে নিহত হয়েছে রংপুরে, সেখানে কোন কেপিএ আক্রমণ করেছিল তারা? এখনো সরকারের সর্বোচ্চ মহল থেকে বলা হচ্ছে যে আমাদের উন্নয়নের প্রতীকগুলোকে ধ্বংস করার জন্য আমাদের রাজনৈতিক বিরোধীরা এই আন্দোলনে ঢুকে পড়েছে। কথাটা যদি ধরে নেই, যুক্তির ক্ষেত্রে সত্য হই, তাহলে বলতে হবে দেশের মানুষ এটাকে সেই মুহূর্তে সমর্থন করলো কেন? ধরুন মিরপুর 10-এ অথবা অন্যান্য যে মেট্রো রেলে আক্রমণ করলো কেন? আমাদের দেশের অথবা যে কোনো ঔপনিবেশিক দেশের ইতিহাসের সাথে যারা পরিচিত, এমনকি ইউরোপের দেশের ইতিহাস যারা পরিচিত, তারা জানেন মানুষ যাকে ক্ষমতার দম্ভের প্রতীক মনে করে সেটাকে হামলা করে। সরকারের লেজিটিমেসির একমাত্র দাবি হচ্ছে, বৈধতার একমাত্র দাবি হচ্ছে আমরা উন্নয়ন করেছি গত 1.5 দশকে। আইয়ুব খান সাহেবের 1 দশক ছিল, এখন শেখ হাসিনার 1.5 দশক হয়েছে। এই উন্নয়নকে মানুষ যে প্রত্যাখ্যান করেছে সেটা দেখা যায়। ঢাকা শহরের সমস্যাটা কি ছিল? গণযোগাযোগ ব্যবস্থার একটা বৈজ্ঞানিক পদ্ধতি, পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম, সেটা দিয়ে মেট্রো রেল দিয়ে সেটার সমাধান হবে না। তাদেরই প্রকাশিত তথ্য অনুসারে এটা যখন সম্পূর্ণ চালু হবে তাকে মাত্র 9% লোক এতে উপকার পাবেন। কাজে এইটাকে প্রতীকী করে দেশের সমস্ত বাজেটের টাকাকে এক খাতে নিয়ে যাওয়া, এই ম্যান্ডেট কে দিয়েছে? এটা জনগণের সাথে আলোচনা করা হয়েছে। সুতরাং মানুষ যখন তথাকথিত উন্নয়নের প্রতীকগুলিকে আক্রমণ করে, সেটাকে আপনি প্রথমে মনে হবে দুর্ঘটনা, কিন্তু না, এর পেছনে একটা কারণ আছে। আমরা বলেছি সরকারকে ক্ষমা চাইতে হবে, এখন সেই পর্যায়ে পার হয়ে গেছে। এখন জনগণের পক্ষ থেকে ক্রমশ ধ্বনি উঠবে এই সরকারের ক্ষমতা থাকার অবস্থায় আপনারা কি কেউ বিশ্বাস করেন তারা এই ন্যায় বিচার করতে পারবেন? তারা এই হত্যাকাণ্ডের বিচার করবেন না, কারণ তারা নিজেরাই হত্যাকারী। তো আপনি হত্যাকারীর কাছে কি করে হত্যাকার চাইবেন? যারা নিজেরা রাজাকার তারা অপরকে বলে রাজাকার। পৃথিবীতে এর চেয়ে বড় পরিহাস আর কি আছে? মানে যারা খুনি তারা আজ আমাদের বলে খুনি, যারা বিশ্বাসঘাতক তারা আমাদের বলে বিশ্বাসঘাতক। ক্ষমতার সর্বোচ্চ কেন্দ্রের চারদিকে তো রাজাকাররা বসে আছে, এবং যে ছাত্র যারা 2000 সনের পরে জন্মগ্রহণ করেছে তাদেরকেও তারা রাজাকার বলছেন। আমরা এখানে দাঁড়িয়েছি শুধুমাত্র যারা নিহত হয়েছে তাদের আত্মার মাগফিরাতের জন্য নয়, যারা বেঁচে আছে তাদের আত্মার মাগফিরাতের জন্য। আমাদের মাগফিরাত হচ্ছে, মাগফিরাতের মূল কথা হচ্ছে ক্ষমা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ গফুরুর রহিম। এবং যারা নিহত এবং আহত এবং যারা নির্যাতিত, এখন নিপীড়িত এবং যারা পলাতক, আমরা তাদের প্রতিকার চাই। এবং তাই প্রতিকার সম্ভব হবে যখন দেশের সমগ্র জনগণ ওদের মতোই বেরিয়ে আসবে। বলা হচ্ছে এটা শুধু ছাত্র যুবকদের আন্দোলন, আসলে এটা ছাত্র যুবকদের আন্দোলন নয়, এটা সারা দেশের আন্দোলনে পরিণত হয়েছে এবং পরিণত হতে চলেছে। আন্দোলন বন্ধ হয় নাই, আন্দোলন বন্ধ হবে না। আমরা আজকে শিক্ষক হিসেবে দাঁড়িয়েছি, কিন্তু আমরা শিক্ষকতার বাইরেও আমাদের সামাজিক ভূমিকা আছে। আমরা তো ভোটারও বটেই। এবং সবচেয়ে আমি একটা আত্মসমালোচনা করব, আমরা আমাদের যথাযথ ভূমিকা পালন করিনি। একটা কথা আপনাদের বলি, আমাদের একটা ধারণা ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েগুলো ফার্মের মুরগি, ওরা রাজনীতি করে না, এটা ঠিক, ওদেরকে রাজনীতি করতে দেওয়া হয় না, উৎসাহিত করা হয় না। আজকে আমরা অবাক হলাম যখন সরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে সরকারি বাহিনীর হামলার ফলে সাধারণ ছাত্ররা জেগে উঠলো তাদের বিরুদ্ধে। তারা যখন পরাজয়ের মুখে, তখন তাদেরকে সরিয়ে নিয়ে রাষ্ট্রীয় বাহিনী ঢুকিয়ে দেওয়া হলো, এবং তখনই দেখা গেলো আন্দোলন ছড়িয়ে পড়লো। শুধু কি ঢাকার প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলিতে না, সারা দেশেতে ছড়িয়ে পড়লো। মানব জাতির ইতিহাস যদি দেখেন, আসলে কি মানুষ যাকে যে যুগকে আমরা আদিম যুগ বলি, মধ্যযুগ বলি, তার তুলনায় আমরা কি বেশি সভ্য, বেশি সদয়, বেশি দয়ালু, বেশি ভালোবাসা প্রবণ হয়েছি? আমার সন্দেহ আছে। সেটা নিয়ে আজকে আলোচনা করার বিষয় নয়, কিন্তু আমি বলবো তারপরেও আপনার ভবিষ্যৎ প্রগতির জন্য নয়, আপনার আজকের জন্যেই আমাদের দাঁড়াতে হবে বুক বেঁধে। হ্যাঁ, গুলিতে যারা মারা গিয়েছেন তারা আমাদের পথপ্রদর্শক। আমাদের মধ্যে অনেকে আমরাও মারা যেতে পারি, আমরাও গ্রেপ্তার হতে পারি, সেটা মনে রাখতে হবে আপনাদের। আমরা বিশাল জনস্রোতের সঙ্গে আছি, কিন্তু আমরা ভেসে যাওয়ার জন্য আসিনি। আমাদের বুদ্ধিজীবী হিসাবে আমাদের আত্মসমালোচনার দরকার। আমাদের এই সমস্যার পুরো পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করা দরকার। সংকটের উৎপত্তি কোথায় সেটাকে না গিয়ে সরকার এখন বলছে এই দল সেই দলকে নিষিদ্ধ করব, সেটা কিন্তু মূল সমস্যার কোনো হাতই লাগবে না, শুধু সমস্যাকে আরো বাড়াবে, আরো ক্যান্সারের সৃষ্টিপাত করবে। এই জন্য এখন যেটা দরকার, পুরনো কথা ধার করেই বলি, রাজনৈতিক সমাধান। রাজনৈতিক সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে বর্তমান সরকারকে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে। এই পদত্যাগ ছাড়া নতুন কোন রকমের ব্যবস্থা আমরা যেতে পারবো না। আপনারা নিশ্চয়ই গত কতদিন ধরে
সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম, সেটা হোক বিবিসি কিংবা আল জাজিরা বা আরও কোনো চ্যানেল, দেখেছেন কিভাবে আমাদের সন্তানদের উপর গুলি চলেছে। আল জাজিরার একটা ছবি, সেনাবাহিনীর সদস্যরা অটোমেটিক রাইফেল নিয়ে শুয়ে পড়লেন লাইন দিয়ে, তাদের 20 গজ দূরে নিরস্ত্র সাধারণ মানুষ, আমরা, আমার দেশের জনগণ, তাদের দিকে সেমের অটোমেটিক রাইফেল থেকে গুলি চলল। এর দৃশ্য দেখার পরে আসলে বাসায় বসে থাকার কারো কোনো সুযোগ নেই। আমাদের যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে এবং একজন আইনজীবী হিসেবে সেই কাজটি করার জন্য আজকে আমরা আদালতে এসেছি। আমরা আদালতে বলেছি নিরস্ত্র প্রতিবাদকারীদের উপরে গুলি চলতে পারে না, যেটিকে ইংরেজিতে লাইভ রাউন্ড বলা হয়, সেটি করার কোনো সুযোগ নেই। আরও অনেক ভিডিও আপনারা দেখেছেন, একটি কিশোর 4 তলা একটা নির্মাণাধীন ভবন থেকে সে ঝুলে রয়েছে, তার কিচ্ছু করার উপায় নেই, ওই অবস্থায় তার ওপর গুলি চলেছে অনেকবার। আপনারা দেখেছেন রিয়া গোপ তার বাবার কোলে গুলিবিদ্ধ হয়েছে, আরেক শিশু সে তার চোখ দিয়ে গুলি ঢুকেছে, মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে। জিজ্ঞেস করুন সে কোথায় ছিল, তার বাসায় ঘরের ভেতর জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল, এই তার অপরাধ। এই জন্য আমরা স্পষ্টভাবে বলেছি যারা আন্দোলনকারী তাদের উপরে লাইভ রাউন্ড অর্থাৎ গুলি ছোড়া চলবে না। আপনারা প্রয়োজনে টিয়ার শেল ছুড়ুন, লাঠিচার্জ করুন, রাবার বুলেটও ছুড়ুন, তাতেও বহু মানুষ অন্ধ হয়েছে হয়তো, সে খবর আপনারা দেখেছেন, এত কাছ থেকে রাবার বুলেট ছোড়া হয়েছে। ফলে এই বিষয়গুলো সামনে আসতে হবে। আমার নিজের অভিজ্ঞতা আমি বলতে পারি, আমি ধানমন্ডিতে যখন হাঁটছিলাম আমার দিকে 2 রাউন্ড গুলি করা হয়েছে, তাদের পোশাক পরনে ছিল না, আমি জানি না তারা কারা পিস্তল থেকে গুলি হয়েছে, কারণ আমার হাতে ক্যামেরা ছিল, কোনো প্রমাণ তারা রাখবেন না, কিন্তু প্রমাণ ধ্বংস হয় না আজকের দুনিয়ায়, প্রমাণ পৌঁছে যায়। আরেকটি দাবি আমরা করেছি পরিষ্কারভাবে, ছাত্ররা সারা বাংলাদেশ থেকে আজকে বলেছেন যে 6 জনকে ডিবি অফিসে রাখা হয়েছে, তারা সেখানে বন্দী। তারা স্পষ্টতই ছাত্ররা বলেছেন কালকে ডিবি অফিস থেকে বা যেখান থেকেই হোক যে ভিডিও প্রকাশ করা হচ্ছে, সেই ভিডিওতে যে কথা বলা হয়েছে সেটি অস্ত্রের মুখে হয়েছে, ছাত্ররা সেটি বলেছেন। এবং এই ধরনের আন্দোলন প্রত্যাহারের দাবি ছাত্ররা মানেন না, তারা সেটি বলেছেন। আইনজীবী হিসেবে আমার কথা হচ্ছে, যখন গোয়েন্দা প্রধান বলেন যে নিরাপত্তার প্রয়োজনে তাদেরকে তিনি নিয়ে এসেছেন এবং সেখানে তাদের খাওয়া দাওয়া করার ছবিও প্রচার করা হয়, তখন আমার কথা হচ্ছে হাসপাতাল থেকে একজন মানুষকে, একজন নাগরিককে কিভাবে তুলে নেওয়া হয়, কোন আইনে, আদালতে আমরা এই প্রশ্ন করেছি। আপনারা নাইমের ক্ষতবিক্ষত শরীর দেখেছেন, তার গায়ে পিটিয়ে কি অবস্থা করা হয়েছে পত্রিকায় এসেছে। আমি জানি অনেক ইলেকট্রনিক গণমাধ্যম দেখাতে পারেননি সেটি, কিন্তু পত্রিকায় এসে ছবি আমরা দেখেছি। সেই নাহিদকে যখন নিয়ে যাওয়া হয় তখন এটা বিশ্বাস করার কোনো কারণ নেই যে তাকে সেখানে আপ্যায়ন করার জন্য নেওয়া হয়েছে। ফলে আমরা আদালতে বলেছি এই 6 জনকে অবশ্যই আদালতের সামনে আনতে হবে এবং তাদের কাছ থেকে জানতে হবে যে তাদেরকে কি আটকে রাখা হয়েছে নাকি তারা স্বেচ্ছায় ডিবি অফিসে বেড়াতে গেছেন। এই প্রশ্নের উত্তর আমরা সবাই চাই। ফলে এই 2টি প্রশ্ন আমরা আদালতের সামনে রেখেছি। আদালত সরকার পক্ষকেও শুনেছেন, সেখানে অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল ছিলেন এবং যদিও রুল ইস্যু হওয়ার আগে শোনা যায় কিনা সেটা নিয়ে হয়তো স্যার আপা বলবেন, কিন্তু আগামীকালকে এই বিষয়ে আদেশ দেবেন এবং কালকেও আসলে শুনানি করার এবং আমাদের তরফ থেকে প্রমাণ উপস্থাপনের সুযোগ আদালত দিচ্ছেন। ফলে এই 2টো দাবি নিয়ে আমরা গিয়েছি। এই 6 জনকে আদালতে উপস্থাপন করে তাদের কাছ থেকে জানতে হবে যে তারা স্বেচ্ছায় সেখানে আছেন কিনা এবং নিরপরাধ নিরস্ত্র যারা বিক্ষোভকারী হন, আন্দোলনকারী হোক, তাদের উপরে লাইভ রাউন্ড গুলি ছোড়া যাবে না, অ্যাসল্ট রাইফেল দিয়ে ট্রিগার চেপে বসে থাকা যাবে না। এইটুকুই আমাদের দাবি। আমার বাবা কি করলেন সেজন্য আমি দায়ী, সারা আপা, তার বাবা ডক্টর কামাল হোসেন, হ্যাঁ, তাকে নিয়েও আজকে প্রশ্ন উঠছে এবং আমরা নাকি বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করতে এখানে এসেছি। লিপি আপা আরও ভালো বলবেন। সেদিন সকাল 9:15 যেদিন কালকে আমরা তো এই পিটিশন দায়ের করলাম, লিপি আপা বললেন যে বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামার, এদেরকে তো আবার গুলি করবে, আমরা কি কিছু করতে পারি না? এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। আপনারা যদি আমরা
আমরা দেশের এমন এক ক্রান্তিকালের সময় এসে আর গণগ্রেফতার দেখতে চাই না। আমাদের পক্ষে আর চুপ থাকা সম্ভব না। এই চুপ থাকা এখন অপরাধ। এই চুপ থাকার আর কোনো সুযোগ নেই। এই রাষ্ট্র সরকার যেভাবে বাকির মতো গুলি করছে আমাদের ছাত্রদেরকে, তার জন্য আমাদেরকে এক হয়ে দাঁড়াতে হবে। এই রাষ্ট্রকে বন্ধ করতে হবে। তার যে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে বন্ধ করতে হবে। এইখানে আমাদের উপরে এই গুলি কেন? আমরা শিল্পী সমাজ এক হয়েছি, আমাদের এখানে দৃশ্যমান সমাজ শিল্পীরা এক হয়েছে। আমরা চাই সারা দেশে জনগণ এক হয়ে আজকে যে স্বৈরাচার আজকে যে পরিস্থিতি সারা দেশে দাঁড়িয়েছে, সরকারকে উত্তর দিতে হবে, সরকারকে দায় দিতে হবে এবং আমরা এক হয়ে যতক্ষণ পর্যন্ত আমাদের ছাত্ররা মাঠে থাকবে তাদের পক্ষে আমরা আছি, তাদের সাথে সংহতি জানাচ্ছি এবং আমরা সকলকে এই লড়াইয়ে থাকার আহ্বান করছি। আমার ভাই গুলি কেন? আমার ভাই গুলি কেন? আমার ছাত্রকে গুলি কেন? সব গুলির হিসাব চাই। সব গুলির হিসাব চাই। বিচার করতে হবে। গ্রেফতার বন্ধ করো। স্বৈরাচার নির্বাচন। এখন আমাদের কাছে অন্য যারা আছে তারা কথা বলবে। এই সময় সবাই এক থাকবো, লড়াই থাকবো, আপনাদের পাশে থাকবো। বন্ধুরা, আপনারা আজকে এই বৃষ্টিতে ভেজে যেখানে দাঁড়িয়ে আছেন এর জন্য আপনাদের সবার জন্য সবার পক্ষ থেকে একটি অশেষ কৃতজ্ঞতা। আমরা একটি স্লোগান ধরবো, আমাদের সকলের পরিচিত স্লোগান, স্বৈরাচার নিবন্ধন, গণতন্ত্র মুক্তি পাও, গণতন্ত্র মুক্তি পাও, স্বৈরাচার নিবন্ধন, স্বৈরাচার নিবন্ধন। আমি আমার ছেলেকে নিয়ে এসেছি, আমার ছেলেকে আমি সঙ্গে নিয়ে এসেছি। Assalamu alaikum, 안녕하세요, 다우트킴입니다. There are something urgent thing happened, so I turned the camera on now. So there are terrible things happening in Bangladesh right now. The police is attacking students, so hundreds of people are injured and even some people died. So I will explain briefly. The Bangladesh government announced about the quota system for the civil servants, the public workers. As I know, they give 30% to people related to the independence war and 10% to certain area and 10% to women. So Bangladesh students protest about this. And there was a conflict during the process, so many people are injured. So why this happened? So I will tell you what I think. First of all, about the quota system. So it's almost half. It's a huge number. And it doesn't seem fair at all. Of course, we should treat the descendants of the independence war because they did amazing things, I agree. But we should treat them without hurting anyone else. But this hurts others because they deprive others opportunities, and the opportunity should be fair to everyone. So I think the demands of Bangladesh students are right at all. But there are worse problems. The protests of Bangladesh students are peaceful and they have the right reason. In my opinion, it's totally justified. But the government said this is anti-government protest and even attacked them. And people get hurt and died. How is this possible? They should ashamed of themselves. The government person said there are some groups and they use young people's emotion and made anti-national movements. How is that anti-national movement? They just wanted to get the fair opportunities. Does it make any sense to attack them? The freedom to speak never be stopped by the violence. They will find it out. And I'm also very disappointed about the media and the police. Many media don't take this problem seriously. They're just trying to hide this by side with the government. It seems like that. They don't talk about this at all. And also about the police. The students are your brothers. How can you use
violence, how can you attack your brothers? What's the reason to attack them? I really don't understand. So there's two things I want to say. The protest of students are justified. They have the right reason. Opportunities should be fair to everyone. And secondly, attacking students who are peacefully protesting is absolutely unacceptable. This is very, very shameful act in international world. So this is my opinion. May Allah protect our brothers and sisters, and I really, really hope they do apologize and try to fix everything as soon as possible. And I think maybe you can say, oh, how do you know about the situation in Bangladesh? You're not even in Bangladesh. You're a foreigner. How do you know? I understand, but Bangladesh is my second home, and I thought I should talk about this because the international world are not saying about this situation. So this is the thing I should do to aware this, announce this to everyone. So thank you so much. Bye bye.